বিমান থেকে নিচের আকাশগুলো যখন দেখি তখন বলি যে এই বোধ হয় আমার জীবনের স্ট্রাগলটা শুরু করছি বাপ মার সংসারে, শুরু করছিলাম স্বামীর সংসারে, সেটাও হইল না, এখন বোধহয় শুরু করতেছি প্রবাস জীবনে। তোমার যে হাজব্যান্ড তোমারে পাঠাইয়া দিল, মানে তুমি এত সুন্দর একটা মাইয়া বা তোমার এত কম বয়স, যেখানে তোমার সংসার করার কথা, তো তোমারে পাঠাই দিল, মালিকের বাসায় দিয়ে আসে, তখন সব কিছু বিকট। জি, আমার নাম মোসাম্মদ সোনিয়া আক্তার। সোনিয়া বয়স কত? 26। এখন 26 বছর বয়স। 26। আপনার জন্ম জেলা? ঢাকাতেই জন্ম, ঢাকাতেই বড়। ওকে, শুরু করেন আপনি। আমি ছোটবেলা থেকেই একদম খুব সেন্সিটিভ একটা মেয়ে। আমার বাবা একজন ছিলেন ড্রাইভার। 2008 সালে, তো 8 সালে আমার বড় বোনের যখন বিয়ে হয়, তখন আমার বাবার কাছে কোনো মানে বিয়ে দেওয়ার মতো কোনো থাকে না, একটা বড় ধরনের অ্যামাউন্ট, ওই অ্যামাউন্ট আমার বাবার কাছে ছিল না। আপনি তখন, আপনার বয়স কত? 13-14। তো আমার বোনের যখন বিয়ে হয়, তখন আমার বাবা ঋণ করে কিছু টাকা, ঋণ করে আমার বড় বোনকে বিয়ে দেয়। বোনের বিয়ের 3 মাস পরে আমার বাবা একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে। মানুষের ক্ষতি হয় নাই, বাট গাড়ির যে যাত্রী ছিল ওনাদের ক্ষতি হয়েছে। হওয়ার পরে আমার বাবা গাড়ি রাইখা পালায় আসা পড়ে। তো সেদিন আর বাসা আসে না, পরের দিন বাসা আসছে। তো সেদিন আইসা পুলিশ আসছিল আমাদের বাসায়, মালিক সহ। তো আমার বাবাকে আর পায় নাই। পরের দিন আমার বাবা আসছিল ভোর 4টা বাজে। বাবা আসার পর তারা কিভাবে যেন খবর পাইছে যে আমার বাবা বাসা আসছে, পুলিশ সহ ওই মালিক সহ বাসা আসছে। আসার পরে আনুমানিক 12টা দুপুর, তখন আমার বাবাকে ধরে নিয়ে যায়। আপনার সামনে? আমাদের সামনে, আমার ফুল ফ্যামিলির সামনে। বাবার যে মালিক উনি বলছে চিন্তা করেন না, যেভাবে হোক আমরা ছাড়াই নিয়ে আসুক। আমার বোন তখন ছোট, বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমি তখন ফ্যামিলির মেঝো মেয়ে, আমার কোনো বড় ভাই নেই এবং আমরা 3 বোন। বাবার যে মালিক ছিল উনি ওনার গাড়ি ছাড়ায় উনি চলে গেছে। তো আমার মা যখন ওই মালিকের কাছে যখন যায় আমার বাবা ছাড়ানোর কথা বলতে, তখন বলে যে ওনার একটা বড় কেস হয়ে গেছে, এটা আপনারাই মিট করেন, আমি আমার গাড়ি ছাড়াই নিয়ে এসে পড়ছি। কারো কাছ থেকে দেখি সুদে টাকা পাই কিনা বাবারে ছাড়ানোর জন্য, কারো কাছে কিস্তিতে টাকা উঠাইতে পারি কিনা বাবারে ছাড়ানোর জন্য। তো আমি তখন ক্লাস 7-এ পড়ি, ছোটো বোনটা ক্লাস 1-এ পড়ে। মা তখন একজন গৃহিণী, কোনো কাজ করতো না। তো একটা টাইমে 1 মাস যায়, 2 মাস যায়, বুঝতাম যে আমার মা কত কান্নাকাটি করে, কত পরিশ্রম করে। সেই ভোরবেলা উঠা কাশিমপুর জেলখানায় চলে যেত আমার বাবাকে দেখার জন্য। আমরা 2টা বোন সারাদিন বাসায় একা থাকতাম। তো ওই টাইমটায় যেহেতু ক্লাস 7-এ পড়ি, স্কুল থেকে আইসা ছোটো বোনটারে নিয়ে বাসায় থাকতাম। তো একটা সময় 1 মাস যায়, 2 মাস যায়, তো খুব অভাব, একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারি নাই, এরকম অভাব ছিল। আর বাসায় যেহেতু থাকি, তো 2-3টা ছোট ছোট বাচ্চা, ওদের পড়াইতাম। এমনও দিন গেছে আমার মা 1 পট চালের জন্য, মানুষের থাকে না পাশাপাশি ঘর, যে আপা 1 পট চাল হইব, আমি পরবর্তীকালে আপনারে দিয়ে দিব, এমনও দুর্দশার দিন গেছে আমাদের। আমরা খুবই কষ্টে জীবনযাপন করছি। বাবা তখনও জেলে, বাবা 8 মাস জেলে ছিল, 8 মাস জেলে ছিল। এবং আমি, আমার মা, আমার ছোট বোন কী পরিমাণ যে সংগ্রাম করছি ওই 8টা মাস, সেটা একমাত্র আমি, আমার মা আর আমার ছোট বোন জানি। একবেলা ভাত খেলে আরেকবেলা পাইনি, এবং দিন গেছে সারাদিন না খেয়ে গেছি। 10 টাকা 20 টাকার বাড়িতে যায় যে সমিতির যে টাকাগুলো উঠায়, পড়াশোনার বাদ দিয়া আমি সেই চাকরিটা নিচ্ছি, সেখানে আমার 800 টাকা বেতন, আমি ওইটাও ছেড়া দিচ্ছি। ছেড়া দেওয়ার পরে আমাদের পাশের রুমে তো উনি একজন গার্মেন্টসে কাজ করে। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আন্টি আপনি তো গার্মেন্টসে কাজ করেন, তো গার্মেন্টসের বেতন কত? বলতেছে 1600 টাকা। তো তখন আমি বলি যে আন্টি দেখেন, আমার না এরকম অবস্থা, তো আপনি তো জানেন, তাহলে আমারই কি নিব? পরে বলতেছে হ্যাঁ নিব, তুমি তো নাম্বার মিলাইতে পারো, তোমারই নিব, মানে বডির ফরম পার্ট ব্যাক পার্টের যে বডিটা ওইটা মিলানোর জন্য। তা আমি বলতেছি তাইলে আমার বেতন কত দিব? হয় তোমার বেতন মনে হয় 1000 টাকা দিব।
তো ওই যে 800 টাকা ওইখান থেকে 200 টাকা বেশি। তো আমি বলছি পরে আমি যদি ভালো কাজ করি তাহলে আমার বাড়াইবো, কয় হ্যাঁ বাড়াইবো, 1200 টাকাও করতে পারে, 1 বছর 6 মাস গেলে আবার 1200 টাকাও করতে পারে। তখন বলছে যে হ্যাঁ আমি করবো। গার্মেন্টসটা আমার বাবা কখনোই ভালো চোখে দেখতো না। দেখা যেতেছে একটা ভালো ফ্যামিলির সম্বন্ধ আসলে তখন শুনে যে মেয়ে গার্মেন্টসে কাজ করছে তখন একটা খারাপ, ভাড়া দিতে পারতাম না। হ্যাঁ, যেহেতু 6-7 মাসের ভাড়া জমে গেছে, তখন আমাদের টিন সেট দিছে রুম, বিল্ডিং রুম ছাইড়া আমরা টিন সেট রুমে গেছি। যাওয়ার পরে ওই বৃষ্টি আসলে পানি পড়তো ঘর দিয়া, তারপরে প্রচুর গরম যখন আসতো ঘরের ভিতর থাকা যেত না, খুবই মানে ভয়াবহ একটা দুর্দশা গেছিল। টিনের বাড়িতে আসলে টিনের বাড়ি নিয়ে অনেকে রোম্যান্স করেন, হ্যাঁ, যে বৃষ্টি পড়লে টিনের চালের মুটমুট শব্দ সব ঠিক আছে, কিন্তু টিনের বাড়িতে যখন থাকবেন তখন ওই বৃষ্টির শব্দটা শুধু ভালো লাগে না, গরমের সময় ভেতরে যে একদম পুরা মানে হিটারের মতো গরম হয়। আমি ছোটোবেলায় টিনের বাড়িতে থেকেছি, আমি জানি, যে কারণে আমি বললাম টিন নিয়ে আসলে আসলে এক ধরনের ফ্যান্টাসি আমাদের বোধহয় কাজ করে, বিশেষ করে এসির ভিতরে থেকেই ফ্যান্টাসিগুলো কাজ করে। রিয়েল লাইফে আসলে ওই পান্তা ভাত কিংবা ওই টিনের চালওয়ালা ঘর এগুলো আসলে কষ্টেরই। হ্যাঁ, যাই হোক, তো বাবাও আসার পরে আমি গার্মেন্টস তো ছাইড়া দিই, আবার আমি ক্লাসে ভর্তি হই। কোন ক্লাসে ভর্তি হন? তখন ক্লাস 7-এ ছিলাম, তখন ক্লাস 8-এ পড়ি। নানি ভর্তি হওয়ার পরেই যাতায়াত করতে করতে তো একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। কিভাবে হয় পরিচয়টা? পরিচয়টা হয় আমি ওইখানে যখন স্কুলে যাই, তার সাথে একটা ভালো উনি দেখতো আমাকে। হ্যাঁ, তো ওই আমার যে ক্লাসমেট ওনার সাথে আর কি ভালো একটা, ওনার সাথে পরিচয়, বাট আমার সাথে না। তো উনি যখন ওনাকে বলে যে ওই মেয়েটাকে আমার ভালো লাগছে, তো মেয়েটাকে আমার ভালো লাগছে, তো ওই অনুযায়ী ওনার সাথে আমার কথা হয় কয়েকদিন। উনি আমার ফোন নাম্বার নেয়, কথা হয়, এবং আমারও ভালো লাগে। এরকম করতে করতে ওনার সাথে আমি প্রায় 1 বছর পর্যন্ত আমার রিলেশন ছিল। তখন ফ্যামিলিগতভাবেই পারিবারিকভাবে আমাদের একটা বিয়ের সিদ্ধান্ত হয়। আপনার পরিবার জানলো কিভাবে? আমার পরিবারকে আমি জানাইছি যে আমি ছেলেটাকে পছন্দ করি। আমি যেহেতু স্কুলে পড়ি তখন আমাদের পাশের ঘরের এক ভাবি ছিল, তো ওনার মাধ্যমে আমি বলছি। তো সব কিছু মিলাইয়া ওনাদেরও পছন্দ হয়, আমাদেরও পছন্দ হয়। তো সেই ক্ষেত্রে আমার বাবা বলে আচ্ছা ঠিক আছে, আমরা দিন তারিখ পাকা করি। আমাদের পারিবারিকভাবে বিয়ে হয় এবং খুব ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়ে হয়। এবং বিয়ে হয়ে যাওয়ার পরপরই আমার 3 দিনের দিন আমি খুব অসুস্থ। আমাকে যে একটা পরীক্ষা দেয়, ওই পরীক্ষাতে ধরা পড়ে যে আমার পিত্তথলিতে পাথর হয়েছে, তো ওইটার অপারেশন করা লাগবে। ফ্যামিলির মানুষ বলতেছে যে কি মেয়ে বিয়ে করলি, হইলো মাত্রই, এখন অসুস্থ। খুব অনেক দিন পর্যন্ত আমি হাসপাতালে ছিলাম, আমাকে কেউ দেখতে যায় নাই, আমার হাজবেন্ডও আসে না। তো আমার মায় ফোন করে যে তুমি আসো দেখতে, তখন বলে যে আমার কাছে কোনো টাকা নেই। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, বিয়ের ভিতরে যে সোনিয়ারে যে কানের দুলগুলা দিছিলাম, তাহলে তুমি সেগুলা বিক্রি কইরা, মানে সেটা আমি বলছি আমার হাজবেন্ডকে, আমি বলছি যে তাহলে তো ওগুলো বিক্রি কইরা তাহলে তুমি চলে আসো আমার দেখার জন্য। তো সেইগুলো বিক্রি করে আসে আমাকে দেখতে। তারপর আমি যখন ওনাদের ফ্যামিলিতে যাওয়ার পরে শুনি যে সে কাজ করে না। আমার বিয়ে হওয়ার পরই আমাদের আলাদা করে দেয় আমার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, আমরা আলাদা থাকি। তো আলাদা একটা অন্য বাড়িতে একটা রুম নিয়ে থাকি। তো ওই রুমের ভিতরে শুধু একটা খাট আর হচ্ছে গিয়ে একটা ফ্যান, সেটাও ওই যে আমার যে জিনিস বিক্রি করে সেই টাকা দিয়েই ওগুলা কিনে। তখন আমি তাকে বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবারও গার্মেন্টসে কাজে লাগে। তো তখন সে না বলছে, তখন আমি শুনি নাই, যেহেতু 2 বছর হয়ে গেছে সে কাজ করে না ঠিক মতো। শুধু আমরা যে রুমটা থাকি সেই রুমটার ভাড়া দেয়, আর ওই আমার শ্বশুর শাশুড়ি ভাত রান্না করলে আমাদের একটু বল পাইতা ভাত দেয় আর একটু তরকারি দেয়, সেটা খেয়ে আমরা দিন পার করি। তো দেখতেছি এভাবে দিনকাল চলতেছে না, ভালো চলতেছে না, মানে আমার কাছে কেমন যেন মনে হইতেছে যে। তো একটা সময় আমি বলতেছি যে আপনি তো কোনো কাজ করেন না, কিছু করেন না, তাইলে এভাবে কি দিন যাইব? মানে এক ছেলে তো যা হয় আর কি, একটা খেলার প্রতি সে আসক্ত। কি খেলা? যেটাকে বলে জুয়া। বিপিএল খেলাগুলো আসে না, এই বিপিএল খেলাগুলো বন্ধুদের সাথে সে বাজি ধরতো। টাকা পাইতো কই? টাকা পাইতো এই যে আমি দিতাম, আমার বাবা মার কাছ থেকে, ওনার বোনের কাছ থেকে নিত, আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে নিত। চলে আসতে চাইছে অনেকবার, তখন আমার মা বাবা বুঝাইছে যে এখন অল্প বয়স, হয়তো পরে ঠিক হয়ে যাব, তো যাক এভাবে দিনকাল যাক, একটা বাচ্চা কাচ্চা হইলে হয়তো বা পরবর্তীকালে সে ভালো হয়ে যাব, যে একটা বাচ্চা হইলে ও ঠিক হয়ে যাব, ভালো হয়ে যাব। তখন আমার মেয়েটা
পেটে আসে এবং দেখতেছি যে দিন দিন সে ভালো হইব কি, সে দিন দিন ওটার প্রতি আরও বেশি আসক্ত। সে ঠিকমতো ঘরে আসে না, সে রাত্রে 2টা বাজে আসে, 3টা বাজে আসে এবং রাত্রে 2টা বাজে 3টা বাজে আমি যখন ঘুমায় থাকি তখন ফোন দেয়, এমুক লোক আসতেছে, এমুক লোকের কাছে 5,000 টাকা দাও। ওহো। হ্যাঁ, বালিশের নিচে রেখা যায়, আলমারির ভিতরে রেখা যায়, মানে ওনার টাকা ওনার সেফটে থাকতো। কখনো আমি ওনার 2 টাকা আমি দেখতামও না, ওনার 2 টাকা আমি ধরতামও না। আর যখন ওনার কাছে টাকা না থাকতো তখন ঘরে আইসা আলমারি এভাবে ঘুষাইতো। আমি কথা বললে তার মেজাজ গরম হয়ে যেত। তাহলে যেহেতু আমার ননাসটা বিদেশ করছে, তাইলে ওনারা মনে হয় যেহেতু ওনারা ভালো আছে তাইলে বোধহয় আমিও ভালো থাকবো। বিদেশ করে আসছে, ওনাদের যে অ্যামাউন্টটা ছিল, ওনাদের স্বামী সংসার নিয়ে যেহেতু ওনারা ভালো আছে, আর যেহেতু আমার হাজব্যান্ড এত টাকা ঋণ করছে, তখন প্রায় সে 3-4 লাখ টাকা ঋণ করে ফেলছে অলরেডি। তো লাস্টের দিকে আমি একদম শেষ পর্যায়ে আমি বলছি, যেহেতু আপনারা বিদেশ গেছেন তাহলে আমিও বিদেশ যাব। আমিও বিদেশ যাব, আমিও বিদেশ যাইয়া আমিও টাকা ইনকাম করব এবং আমিও ভালো থাকতে চাই। মানে আমার হাজব্যান্ড বলতেছে, তাহলে যাও, তুমি যদি যাও তাহলে তুমি যদি ভালো থাকো তাহলে আমারও টান দিও, আমিও যাবো বিদেশে। পাশের বাড়ি এক আন্টি, উনি ওমানে থাকে আজকে 13 বছর ধরে। তো ওনার সাথে যখন আমি কথা বলি তো উনি বলতেছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমারে নিয়ে আসবো, এবং সবাই রাজি। তখন আমার বাচ্চাটার বয়স 2.5 বছর। প্রবাসে যাওয়ার আগের দিন, মানে আমি ওমানে যাওয়ার আগের দিন, আমার হাজব্যান্ড, আমি আর আমার মা আর আমার বাচ্চা এয়ারপোর্টে যাই। যাওয়ার পরে থাকে না একটা মুহূর্ত, হাজব্যান্ড ওয়াইফের একটা মুহূর্ত থাকে না। তো আমার বুক ফাইটা যেতেছে। আমি যখন এয়ারপোর্টে, আমি যেহেতু 2 বছর থাকবো, যেহেতু আমার ছোট বাচ্চাটা রেখা যেতেছি, আমার মা রেখা যেতেছি, আমি ফুল ফ্যামিলি রেখা যেতেছি, আমার হাজব্যান্ডের রেখা যেতেছি। সব কিছু মিলে যখন আমি এয়ারপোর্টে দাঁড়ায় থাকি, আমি যখন কান্না করি, তখন আমার হাজব্যান্ড আমাকে বলে যে এত নাটক কইরো না, মানুষ দেখলে হাসবে। আমার খুব কষ্ট লাগছে। এবং যাওয়ার আগে 2 দিন আগে আমি 2টা ফোন কিনি, সেকেন্ড হ্যান্ড টাচ ফোন কিনি, যাতে ওইখানে যেয়ে আমি সবার সাথে যোগাযোগ করতে পারি। তো ওই ফোন 2টাও আমি সুদের উপর টাকা দেখিনি। বিমানে যখন বসি তখন বিমান থেকে নিচের আকাশগুলো যখন দেখি তখন বলি যে এই বোধ হয় আমার জীবনের স্ট্রাগলটা শুরু করছি বাপ মার সংসারে, শুরু করছিলাম স্বামীর সংসারে, সেটাও হইল না, এখন বোধহয় শুরু করতেছি প্রবাস জীবনে। অঝরে কান্না করতেছি, বিশেষ করে আমার ছোট বাচ্চাটা রেখা, 2 বছরের বাচ্চাটা। তো আমি যখন ওমানে যাই, ওমান হচ্ছে গিয়ে মাসকাট। হ্যাঁ, আমি যখন মাসকাটে নামি আর আমি নামবো হচ্ছে গিয়ে ওমান সালালা। তো ওইখান থেকে ওই আন্টি আমাকে নিতে আসে। সে আমার দেখা মানে অবাক হয়ে গেছে গা। হ্যাঁ, যে সোনিয়া, তোমার আমি ছবিতে একরকম দেখছি, এখন তো তুমি বাস্তবে অন্যরকম। তোমার হাজব্যান্ড, মানে সে গাড়িতে আমাকে বলতেছে, তোমার যে হাজব্যান্ড তোমারে পাঠাইয়া দিল, মানে তুমি এত সুন্দর একটা মাইয়া, বা তোমার এত কম বয়স, যেখানে তোমার সংসার করার কথা, তো তোমারে পাঠাই দিল। তা আমি বলছি যে যেহেতু সংসার করি, এখন সংসারের দিকে তাকায় আসতেই হয়েছে। পরের দিন আমাকে মালিকের বাসায় দিয়ে আসে। তখন সব কিছু বিকট বলতে আরবিয়ানদের আমি কখনো দেখি নাই। তাদের বিকট চেহারা, মানে বড় বড় চেহারা। আরবিয়ানরা খুব লম্বা লম্বা সাদা সাদা জামা পরে, তাদের ব্যবহার আমি বুঝি না, তাদের কথা আমি বুঝি না, তাদের খাবার আমি খাইতে পারি না। সো যখন ওনারা সামনে আসে আমি খুব ভয় পাই। হ্যাঁ, ভয় পাইতাম। আর ওনারা যখন বলতো তখন আমি বলতাম, মুখের দিকে তাকায় থাকতাম আর বলতাম যে কি বলে। আমি তো ওনারা যা বলে আমি বুঝতাম না। আমাকে যখন বলতেছে কাপড় চোপড় আয়রন করতে, তখন আমি তো ওইগুলার কিছুই জানি না যে আমি এগুলো আয়রন করব। তখন ওনাদের বাসায় কোনো কাজের লোক ছিল না। প্রায় 2 বালতি কাপড় চোপড় আমার জন্য রাইখা দিচ্ছে, ওইগুলো আয়রন করতে হইব। এবং আমার এই রাইখা তারা 2 দিনের জন্য বাইরে চলে গেছে। তো আমি সারাক্ষণ কান্না করতেছি আর বলতেছি এই কোন আজব জায়গায় আসলাম। তখন না, আমার পাশের বাড়ি এক ভাবি ছিল, ওনার কাছে বলতেছি, ভাবি আমার তো এখানে থাকতে অনেক কষ্ট হইতাছে,
আমি তো এখানে থাকতে পারতাছি না, আপনি ওই জান্নাতের আবুরে বলেন না আমি চইলা যাম, আমি এখানে থাকবো না। হ্যাঁ, আমার এখানে থাকতে অনেক কষ্ট হইতেছে, আমি এদের খাবার খাইতে পারতাছি না, আমি এদের কথা বুঝতে পারতাছি না, এরা আমারে আমি নতুন আসছি, আমার এতগুলো কাপড় চোপড় আমি তো এগুলো কখনো করি নাই কা। আমার হাজব্যান্ডে বলতেছে যায় হাঁটতে পারে না, এখনই নাটক শুরু হয়ে গেছে। এবং আমি যখন প্লেনে উঠি সে পরের দিন সেই মোবাইলটাও খেলা হারায় ফেলে, মানে জুয়া খেলে সেটাও শেষ করে। সেটা ইয়ে করে। আমাকে যখন খাইতে দেয় ওই খ্যাপসা, আমি এই মানে 2 চামচ। খ্যাপসা কি জিনিস? খ্যাপসা হচ্ছে কি আপনার আরবিয়ানদের আমরা যেমন পোলাও খাই না, তো ওনাদের একটা খ্যাপসা, এটা হচ্ছে কি আপনার মুরগি দিয়ে খ্যাপসা রান্না করে। হ্যাঁ, ওনারা একটা আইটেমই খায়, ওনারা জাস্ট আর কোনো আইটেম খায় না। আর রাত্রের রুটি, সকালে রুটি, শুকনা খাবার। তো আপনাকে খ্যাপসা দিয়েছে 2 চামচ? হ্যাঁ, 2 চামচ খ্যাপসা দিছে। তো ওইটা খায় না আমার পেট ভরে নেই। তো আমাকে যে নিচ্ছে তাকে বলতেছি যে আন্টি আমার যে 2 চামচ খ্যাপসা দিছে, এখন আমার তো পেট ভরে নেই কা। জোরে জোরে কথা বলে, ইস হাদা ইস মুশকিল আইনতা। আমাকে যখন বলে যে জিবি 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 জিবি, তো আমি না বুঝতাম না, মানে বলতো যে কি সমস্যা তোর, তুই হ্যাঁ তোর কি সমস্যা, তুই সারাক্ষণ মানে এক ধ্যানে থাকিস কেন, মানে আমাকে বলতেছে। এখন তো বুঝি আরবি, তখন তো আর বুঝতাম না। তখন আমাকে বলতো, আমি তখন কি করতাম, এই যে ওড়না আছে না, ওড়না রাত্রে ওড়না যে থাকতো না, শুইতাম, শোয়ার পরে যে ওড়নাটা থাকতো না মুখের ভিতর ঢুকায়া, তখন জোরে জোরে আমি কাঁদতাম, যাতে করে শব্দ বাইরে না যেতে পারে। এবং আমি যাওয়ার পর শুধুই কাঁদতাম। আর এটার জন্য ওই আন্টির কাছে অবজেকশন দিচ্ছে যে ও এরকম কান্নাকাটি করে, ওরে কিন্তু রাখুন না। হ্যাঁ, ও যদি আরেকবার দেখে কাঁদতে তাহলে ওরে কিন্তু রাখুন না। এইজন্য আপনি শব্দ যাতে বাইরে না যায় এজন্য এরকম করতেন। তখন আমি শব্দ করতাম না। এবং প্রত্যেকটা প্রবাসী মেয়ে জানে যে এই সিচুয়েশনটা কি। হ্যাঁ, এই প্রথম অবস্থায় গেলে কি কষ্ট, কি ধকল, কি পরিমাণ যে তাদের উপর যে প্রেশার যায়, সেটা একমাত্র নতুন যারা যায় তারা বুঝতে পারে। আমি থাকতেই চাই না, আমি ওনাদের বাসায় থাকতেই চাই না। তো থাকতে চাই না, পরে ওই আন্টির কাছে ওনারা ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পর বলতেছে সোনিয়া অনেক কান্নাকাটি করে, সোনিয়ারে নিয়ে যাও। তো আমি ওখান থেকে আইসা পড়ি। আন্টি আমাকে অনেক বুঝায় যে দেখ সোনিয়া, তোর হাজব্যান্ড এরকম, হ্যাঁ তুই আইসোস 2টা টাকা কামানোর জন্য, তাইলে তুই এরকম কান্নাকাটি করলে কি তোরে রাখবো না, তুই একটু ধৈর্য নিয়ে থাক। তুই কেমন মেয়ে, দেখ তোর হাজব্যান্ড তোরে বিদেশ পাঠাইছে, অথচ তুই সে হাজব্যান্ডের জন্য কান্না করস। আমি কই আন্টি, আমি তো আমার বাচ্চাটার জন্য কান্না করি, আমি তো আমার হাজব্যান্ডের জন্য কান্না করি না। আমি আমার 2 বছরের বাচ্চাটা, 2.5 বছরের বাচ্চাটা, একটা 2.5 বছরের বাচ্চা রাইখা, যে মা রাইখা যায় প্রবাস জীবনে, সেই মাই একমাত্র বুঝে যে তার ভিতরে কি চলে। আমাকে আরেকটা বাসায় দেয়, আর যে বাসায় দিচ্ছে ওই বাড়িতে হচ্ছে গিয়ে 9 জন, আমি নিয়ে 10 জন। 9 জন লোকের একজনই কাজের লোক? হ্যাঁ, একজনই আমি ছিলাম। ওকে। হ্যাঁ, আর যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে হচ্ছে গিয়ে আপনার 7টা ছেলে, তাদের কোনো মেয়ে ছিল না। হ্যাঁ, তাদের কোনো মেয়ে ছিল না, তার 7টা ছেলে। বউ কয়জন? বউ একজন, কফিল একজন, আর হচ্ছে গিয়ে আমি, আর তার একটা প্রতিবন্ধী বোনের মেয়ে ছিল। ওকে। তো এই ফুল ফ্যামিলিটার কাজ আমি করতাম। কাপড় চোপড় ধোয়া, কাপড় চোপড় আয়রন করা, রান্না বাড়া করা, বাড়িঘর গোছানো, সব কিছু আমার উপরে। মেয়ের কথা মনে পড়তো না, তখনই না বুক ফাইটা কান্না আসতো। কান্না কইরা আবার ওই পানি দিয়া মুখ ধুইয়া আবার ওদের সামনে যেতাম। তখন ওরা বলতো ইস মুশকিল সোনিয়া, মানে কি হয়েছে? হ্যাঁ, ইনতা আলা তুললে কি। তখন আমাকে বলতো যে তুই প্রতিদিন এইভাবে কেন কান্না করস। তখন আমি বলি যে আমার 2 বছর একটা বাচ্চা রেখে আসছে, বাচ্চাটার কথা মনে পড়লে আমার খুব কান্না আসে। তখন ম্যাডাম বলে ও মিসকিন, এটা মিসকিন, মানে বলতেছে উফ কি মানে গরিব আমরা, যে একটা বাচ্চা রেখে আইসা পড়ি। হ্যাঁ, একটা বাচ্চা রেখে আইসা পড়ি, আরে মানে বেচারি, মানে আমরা বলি না যেটাকে বেচারি হিসেবে, তো উনি এইভাবে মানে আমাকে বলে। 1 মাস যে কাজ করছে ওনার ওই আগের যে বাসা, ওই বাড়িতে আমার কোনো বেতন দেয়নি। এই যে বাসা আসছে ওই বাসার বেতন আমি আমার হাজবেন্ডের কাছে পাঠাইছিলাম। কত টাকা বেতন পান প্রথম মাসে? 21,000 বাংলাদেশি টাকা। 21,000 টাকা বাংলাদেশি টাকা, 21,000 টাকা মাত্র। হ্যাঁ, মাত্র। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখছেন বিকাশ রেমিটেন্স প্রবাসীর অন্তরের কথা। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের প্রায় 75 লাখেরও বেশি প্রবাসী যোদ্ধারা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের ভাগ্য উন্নয়নে। এই সব মানুষদের জীবনের নানা গল্প নিয়ে আমরা আসছি
বিকাশ রেমিটেন্স প্রবাসীর অন্তরের কথায়। যারা গল্পগুলো বলতে চান তারা আমাদেরকে মেইল করতে পারেন sharemystory24@gmail.com অথবা আমাদেরকে ফোন করতে পারেন 09639888777। চলে যাচ্ছি আবারও গল্পে। তখন মহামারী করোনার সময় আমি ওমান, ওকে, হ্যাঁ 2019 সালে। আস্তে 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 আমার হাজবেন্ড আমার থেকে একটু একটু ধাপে ধাপে দূরে চলে যেতেছে। কিভাবে বুঝলেন? যখন আমি টাকা পাঠাইতাম তখন খুব ভালো, আমি 50,000 টাকা চাইছে আমার কাছে, তো আমার কাছে তখন ছিল না। তখন আমার ম্যাডামের কাছ থেকে যেন আমি 2 মাসের অগ্রিম টাকাটা নিয়ে আপনি পাঠাবেন, নিয়ে আমি যাতে আমার হাজবেন্ডকে দেই। তো আমি বলছি না, এটা তো উনি আমার এক্সট্রা দিব না, আমি যেই মাস কাজ করব সেই মাসে সে আমাকে সেই টাকাটা দিবে, কিন্তু সে এভাবে আমারে টাকা দিবে না। তো তখন আমি তাকে 40,000 টাকা দিই, সেই টাকাগুলা সে নষ্ট করে ফেলছে। তো একটা সময় যখন শুনি যে ঘর ভাড়াও সে ঠিক মতো দেয় না, সে কাজও করে না, সে আমার টাকার উপর ডিপেন্ড করে সে চলাফেরা করে। আপনাকে এগুলো বলেছে কে? বলেছে আমাদের পাশের ঘরের একজনই, ওনার সাথে, উনিও ওমানে থাকে। হ্যাঁ, তো উনি ওমান থাকে, উনি আবার ওর পাশের ঘর থেকে ওনার ভাগ্নির সাথে কথা বলতেছিল। তখন বলতেছে, আন্টি আন্টি দেখো ওই সনি আন্টি জামাইয়ের ঘরে না, জামাইয়ের না ধরতে আসছে পুলিশে। তো হ্যাঁ, তো উনি আবার বলতেছে কি ক্যামেরাটা ঘোরাতো, তো উনি আবার ক্যামেরাটা ঘুরাইছে, ঘুরে দেখতেছে যে পুলিশ আমার রুমে গেছে, মানে আমার হাজবেন্ডের রুমে গেছে। যখন দেখতেছে যে পুলিশ আসছে তখন উনি ফোনটা কাইটা সাথে সাথে সে আমারে ফোন দিছে যে সোনিয়া তুমি এখান দিয়ে টাকা পাঠাও, আর তোমার জামাই এখান দিয়ে টাকা এভাবে ছড়ায়, এই যে দেখো তোমার ঘরে তোমার জামাইরে পুলিশ ধরতে গেছে। তোমার জামাই ঘরের ভিতর বসে বসে জোয়ার আড্ডা বসাইছে। ওকে, আমার মাথা ঠিক নাই, মানে আমি কি করবো। তার বোনের জামাই তারে ছাড়াই নিয়ে আসছে, আসার পরে সে আমাকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পর আমি তো বলতাছি, আমি তো হাসি মুখে কথা বলতেছি, তো বলার পর আমি বলতাছি তাই বাসায় কিভাবে পুলিশ আসে? হ্যাঁ, পুলিশ আসছে কেন? কয় তোমারে কে কইছে? আমি শুনছি। তো শোনার পর আমি ওনার সাথে খুব রাগারাগি করি এবং সেও আমার সাথে রাগারাগি করে যে খেলছি তোর টাকা দিয়ে খেলছি, এটা আমার টাকা দিয়ে আমি খেলছি, তোর এত সমস্যা কি? তুই বিদেশ থাকুস, বিদেশের কাজ কাম নিয়ে থাকবি, তুই আমার ব্যাপারে এত নাক গলাস কে, আমার ব্যাপারে এত কথা বলস কে? তো ওই টাইমটার থেকেই না আমার একটা সেন্স আসছে যে আমি যেহেতু প্রবাসে থাকি, আমি যেহেতু টাকা মাসের পর মাস বাংলাদেশে ছাইরা দিতেছি, হ্যাঁ আমার কাছে আমি কিছু ধরে রাখতে পারতেছি না। আমি বাংলাদেশে গেলে আমার যেহেতু আমার হাজব্যান্ডের আমি এই পরিস্থিতি দেখতেছি, তখন আমি কি করব? দেশে যেয়ে টাকা পাঠানো বন্ধ করে দেন? তখন আমি টোটালি টাকা পাঠানো বন্ধ করে দিই 2020 সালে। তখন আমি একটা সময় তারে ব্লক মারি। শুধু টাকার জন্য ব্লক মারলেন? হ্যাঁ, ওই যে আমাকে বলে যে টাকা দিতে দেওয়ার জন্য, এর সাথে আমার শুধু খারাপ ব্যবহার করে। 3 দিনের দিন আমি তার ব্লকটা আবার খুলি, আবারও করতেছে, মানে আবারও সে টাকার জন্যই আমাকে কথা বলে। তো এ পর্যন্ত আমি তার অ্যাকাউন্টে না হলেও 2 থেকে 3 লাখ টাকা দিচ্ছি। হ্যাঁ, অ্যাকাউন্টে না, মানে বিকাশের মাধ্যমে, যে আমি তারে 2-3 লাখ টাকা দিচ্ছি। তাহলে আমি বিকাশের মাধ্যমে ওখান থেকে টাকা পাঠানো যায়? হ্যাঁ। কিভাবে পাঠাতেন বিকাশের মাধ্যমে? বিকাশের মাধ্যমে ওখানে বাঙালিরা ছিল, বাঙালির যে ফ্যাক্স লোডের মতো সেম, ওনারা ওইখানে টাকা রিচার্জ করতো। মানে আপনি দিতেন, ও ওখান থেকে ভাবে রিচার্জ? একদম বাংলাদেশের মোবাইলে ঢুকতো? একদম বাংলাদেশের মোবাইলে আসে। এত ইজি? হ্যাঁ, এত ইজি। ওকে। যখন আমি দেশে আসার জন্য বাচ্চার বাবা আমাকে চাপ দিতেছে, তখন আমি আমার কফিলের কাছে বলি আমার 2 মাসের জন্য ছুটি দেয়। তো ছুটি দিচ্ছে আমাকে, তখন করোনার সময় আমি ছুটিতে বাড়িতে আসি। যেদিন আসি তার 3 দিন পরই তার সাথে আমার বিরাট ধরনের একটা গ্যাঞ্জাম। 2 দিনের দিন আমার বলতেছে যে আমি কত টাকা এই 13 বছরে ইনকাম করছি, এই ইনকামের টাকা যদি আমি তারে বলতে পারি, হ্যাঁ কোথায় কোথায় খরচ করছি এবং আমার কাছে কত টাকা আছে, তাহলে সে আমার সাথে সংসার করব, নাহলে আমার সাথে সংসার সে করবে না। তো এগুলো যখন বলার পর আমি বলছি যে কোন জায়গায় আছে যে একটা মেয়ে মানুষ টাকা ইনকাম করে এবং হাজবেন্ডের কাছে সেই হিসাবটা দিব, হিসাবের সাথে মিললে সেই মেয়েটা সংসার করবো, আর নাইলে করবো না। একটা বড় ভাইয়ের মাধ্যমে মানে একটা ঘরোয়াভাবে একটা বিচার হয়েছে। তো ওই বড় ভাই বলতেছে যে তুমি তো তোমার বউরে বিদেশ পাঠাইছো, এখন তুমি কি তোমার বউরে বিদেশ পাঠাইতে চাও আরেকবার? পরে বলে না বলছে। তখন আমিও বলছি যে না, আমি আর যাবো না। আমার কাছে যে 70,000 টাকা ছিল, উনি চাইতেছে ওই টাকাটার সাথে আমি আরও কিছু টাকা দিয়া ওনাকে একটা সিএনজি কিনা দিই, যেহেতু উনি সিএনজি চালাইতে পারে।
তো আমাকে 70,000 টাকা তো আর একটা সিএনজি হয় না, আরও কিছু টাকা লাগে। তো ওই টাকাটা ওনার কাছেও নাই, আমার কাছেও নাই। তো উনি এই ক্ষেত্রে বলে যে তাইলে আরেকবার যাও। তা আবার আমাকে একটা সুযোগ দিল বিদেশে আসার জন্য, ওমানে আসার জন্য আবার একটা সুযোগ দিল। সেই সুযোগে আমি আসলাম। বাবার সাথে কথা বলে আসছি, যেদিন টিকিট দিছে তারপরের দিন আমার বাবা মারা গেছে। আপনি কি তখন কোথায়? আমি বাংলাদেশে। আমার আব্বা মারা যাওয়ার 6 দিন পর আবার আমি চলে যাই ওমানে। পরের মাসে থেকে আমি আর টাকা পাঠাই না, বাংলাদেশে পাঠাই না। 2 মাস 3 মাস সে দেখছে যে আমি আর টাকা পাঠাইতেছি না। হ্যাঁ, তো তখনই সে আমার এলাকার কিছু ময়মুরব্বি নিয়ে সে এই আমাদের একটা এলাকার যে পুলিশ ফাঁড়ি বলে যেটাকে, ওইখানে যা বলতেছে যে আমার বউ বিদেশ গেছে, যেহেতু আমার বউ বিদেশ থাকে, আমার তার সাথে মনোমালিন্য, তার সাথে আমার সংসার করার ইচ্ছা নাই। সে আমার কাছে ফোন করে না, সে আমার সাথে কথা বলে না। আমি তারে দেশে আসতে বলতেছি, সে দেশে আসে না। তো এই ক্ষেত্রে কি আমি তারে ডিভোর্স দিতে পারবো? হ্যাঁ, ডিভোর্সের একটা কপি পাঠাইতে পারো। তো আমি ওই ডিভোর্সের, সে আমাকে ওই কপিটা ইমোতে পাঠায়, তুমি বাংলাদেশে না আসলে আমি ধরে ছেড়ে দিই। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমি এখন এখানে আসছি, আমি 1.5 বছর থেকে আসছি, 5 মাস ধরে আমার নতুন করে আবার ভিসা লাগাইছে। এখন আমার কোনো মুহূর্তেই তারা আমার আর যাইতে দিব না বাংলাদেশ। তো যাইতে দিব না, এখন কি আমি তাদের সাথে ঝগড়া কইরা বা তাদের সাথে মারামারি করে আসতে পারবো না। তো এখন তোমার যেটা ইচ্ছা সেটা করো। তো সে একটা পর্যায়ে তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মারে আমাদের বাসায় পাঠাও। তখন আমার মা যায়, এবং আমার তো আর গার্জিয়ান বলতে কেউ নেই। যাওয়ার পরে আর ওনাদের ফ্যামিলি সবাই থাকার পরে একটা পর্যায়ে কাজীরে ডাকে। কাজীরে বারবার বলতেছে দেখেন, উনি যেহেতু বিদেশ থাকে, আপনাদের যেহেতু দুজনেরই মাথা গরম, তো উনি বাংলাদেশে আসার পর আপনারা ডিসিশন নিন, এখন যেভাবে আছেন সেভাবেই থাকেন। কিন্তু সে বলতেছে না, আমি তারে বাংলাদেশে আসতে বলি, সে আসে না, আমি এই মুহূর্তে তারে আমি ছেড়ে দিই। তো ঘরোয়াভাবে যেমন বিয়ে হয় তেমন ঘরোয়াভাবেই আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। আপনি ছিলেন ওই সময়টাতে ফোনে? আমি তখন ওমানে ছিলাম। ফোনে ছিলেন? হ্যাঁ, ফোনে ছিলাম। ওই সালিশের মধ্যে আপনার বক্তব্য ছিল? হ্যাঁ। কি ছিল আপনার বক্তব্য? কি ছিল আমার বক্তব্য? যখন আমাকে কাজে জিজ্ঞেস করছে যে আপনি কি উনার সংসার করতে চান, এখন আমি বলতেছি আমি যদি করতে চাই, উনি তো করতে চায় না। হ্যাঁ, বা ওনার যে ইচ্ছা উনি আমাকে ছাইরা দিব, তো দরকার নেই। আপনি শুধু আমাকে একটা জিনিস বলেন যে উনি ছেড়ে দিতে চাচ্ছে বিষয়ে আপনার কোনো দ্বিমত ছিল কিনা, নাকি আপনি সেটা মেনে নিয়েছেন? হ্যাঁ, আমি মেনে নিচ্ছি। ব্যাস, দ্যাটস অল। ওকে, ফাইন। তারপর তো উনি যখন আমারে কান্নাকাটি করে, মানুষের কাছে বলে যে উনি ভুল করছে, তখন আমি সেটাতে মানে গইলা যাই। আমি তার কথা অনুযায়ী আমিও বলছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে ভুল যেহেতু করছেন, তাহলে আমি আপনার সাথে আবার সংসার করতে পারি। মানে সালিশের মধ্যে 3 তালাক দিয়েছিল? হ্যাঁ, 3 তালাক সে মুখে দেয় নাই, সে লিখিত। বাট তালাক কয়টা হয়েছে এখন তো কাগজে লেখা থাকে? 1 তালাক না 2 তালাক না 3 তালাক? না, যখন কাগজটা পড়েছেন আপনি? আমি অনুমান করে কিছু বলে না, সব রেকর্ড হচ্ছে কিন্তু। হ্যাঁ, যা বলবেন, কারণ আপনার কথা এখানে যদি আপনি কোনো কিছু ভুল বলে থাকেন বা কোনো কিছু হাইড করে থাকেন, আপনার যিনি প্রাক্তন হাজব্যান্ড ছিলেন তারও কিন্তু এখানে এসে বলার সুযোগ আছে, কারণ আপনার পুরো লাইফ স্টোরির মধ্যে আগাগোড়ায় তাকে নিয়ে কমপ্লেন। ঠিক আছে, সুতরাং তারও কিন্তু বলার সুযোগ আছে। এই জন্য জিজ্ঞেস করছি, যেটা আপনি জানেন তাহলে বলবেন জানি, আর না হলে যে বলবেন জানি না। আপনাকে যে তালাকটা দিয়েছিল সেটা কি 1 তালাক ছিল না 3 তালাক ছিল? সে কাজী ডেকে আনছে। কাজী ডেকে আনার পর কাজী আমাকে ফোনে জিজ্ঞেস করছে, আপনার হাজব্যান্ড তো আপনাকে ছেড়ে দিতে চাইতেছে, তাহলে আপনার মানে মতামত কি? আমি বলছি সে যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আমিও তারে ছেড়ে দিছি। আপনার কোনো দাবি দাবা আছে? তাহলে এটা আমি জানি না, এটা ধর্মীয় অনুসারে কি বলবেন, বাট আইন অনুসারে যেটা হয়েছে সেটা তালাক হয়ে গেছে। বাট ধর্মীয় অনুসারে এটা আমি জানি না ব্যাখ্যা কিছু, তো আমি মুফতি নই, সো আমি বলতে পারবো না। বাট এটা যদি 3 তালাক হয়ে থাকে তাহলে এটাই ভাবে ফেরার সুযোগ নাই ধর্মীয়ভাবে, বাট আইনানুগভাবে বোধহয় আছে, আই এম নট শিওর। সে আমাকে মুখে কিছু বাট এটা এখানে একটা লেসন আছে কিন্তু, এই যে আবেগের বশবর্তী হয়ে যে তালাক দিয়ে দেই, এগুলো নিয়ে দেখবেন যে একসময় বাংলাদেশ টেলিভিশন সহ আরও অন্যান্য জায়গাগুলোতে মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন ছোটো ছোটো নাটিকা হতো। হ্যাঁ, এবং এগুলোর কিন্তু খুব গুরুত্ব আছে। আপনি যদি দেখেন, আমাদের ধর্মটাকে যদি দেখেন, আমাদের ধর্মে তালাক দেওয়া বিষয়টা এতটাই সায়েন্টিফিক, মানে এতটা বৈজ্ঞানিকভাবে করা হয়েছে, মানুষের সাইকোলজিকে স্টাডি করে। সাইকোলজি স্টাডি কী বলবো, মানে আল্লাহর নির্ধারিত নিয়ম আমি যদি বলি, মানে এর চেয়ে বেস্ট পদ্ধতি আর কোনো জায়গায় হতে পারে না। হ্যাঁ, মানে আপনি যে রাগে একটা মানুষকে তালাক দিবেন, তার আগে বহুবার সুযোগ দেওয়া হয়েছে যে রাগে
প্রথমত ডিস্টেন্স নাও, দূরত্ব নাও, তারপরে যদি না হয় তাহলে 1 তালাক দাও, তারপরে যদি 1 তালাকের পরে ফেরার সুযোগ থাকে, তারপরে 2 তালাক, তারপরে 2 তালাকের পরে ফেরার সুযোগ থাকে, তারপরে হলো না, তার মানে 3 তালাক দিয়ে দাও। তখন আর কোনো ফেরার সুযোগ নেই, তখন আরেকজনের সাথে বিয়ে হতে হবে, তারপরে ফিরে আসবে। সো এই যে ব্যাপারটা মানে কতটা বৈজ্ঞানিক, তাই না? কিন্তু আমরা রাগের বশবর্তী হয়ে অনেক বড় ভুল করে ফেলি, যেটা হয়তো ওনাদের ক্ষেত্রে হয়েছে। জি, আপনি বলছিলেন যে আপনার প্রাক্তন হাজবেন্ড তখন কান্নাকাটি করছে এবং আপনিও ভুলে গেছেন, যে আপনারও মনে হয়েছে। আমিও ভুলে গেছি এবং ভুলা যাইয়া তাকে বলছি হ্যাঁ আমি আবার আপনার সাথে সংসার করতে চাই, ঠিক আছে, আপনি যদি নতুন জীবনে ফিরে আসেন তাহলে। নতুন জীবন বলতে আমি তারে বলছি যে যদি আপনি ওই যে বাংলাদেশে যেই কাজগুলা করেন ওইগুলা বাদ দিয়ে যদি আপনি সৌদি আরবে বা ওমানে যে কোনো একটা বিদেশে যাওয়ার উদ্যোগ নেন তাহলে আমি আপনার সাথে সংসার করব, ঠিক আছে। তখন হ্যাঁ বলছে হ্যাঁ আমি বিদেশ যাব। তখন তাকে আমি পাসপোর্টের টাকা দিই, তাকে আমি মেডিকেলের টাকা দিই এবং সে বিদেশ যে আসছে সম্পূর্ণ তারে আমি নিয়ে আসি। কোথায় নিয়ে আসেন? এই সৌদিতে। আপনি কোন দেশে? আমি তখন ওমানে। 2020 সালে আমি ওমান থেকে বাংলাদেশে আসি। আসার পরে ওয়ার্ড্রোফের ভিতরে আমি একটা কাগজ পাই। তো কাগজ কোন ওয়ার্ড্রোব? আমাদের ঘরের ওয়ার্ড্রোব। ওনার যে ঘর ছিল ওনার ঘরের ভিতরে একটা কাগজ পেয়েছি আমি, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে আমি বের করে দেখি যে আমার যে ডিভোর্স পেপার। প্রতিনিয়ত আমার কাছে বলছে যে এটা তালাক হয় নাই, এটা জাস্ট সে সাইন দিছে, সেটা উকিলের মাধ্যমে উকিলের কাছে গেছে, উকিলে সে কাগজ পাঠাইছে, কিন্তু আমার বাসায় কোনো কাগজ যায়নি। হ্যাঁ, সে টোটালি এটা অস্বীকার করছে যে এটা হয়নি তালাক। হ্যাঁ, তো যেহেতু আমি এটা কাগজটা পাইছি ওনার কাছে জিজ্ঞেস। কাগজে কি লেখা ছিল? কাগজে পুরা সিল দেওয়া ছিল। সেটা ঠিক আছে, কাগজ থাকলে সিলই থাকবে। কাগজে কি লেখা ছিল? আপনি তো লেখাপড়া করেছেন, কাগজে কি লেখা ছিল 3 তালাক এরকম কোনো কিছু লেখা? হ্যাঁ, ওখানে লেখা ছিল 3 তালাক অনুযায়ী তাদের মানে শরিয়াত মোতাবেক তাদের ডিভোর্স লেটার। হ্যাঁ, এবং সেটা কোড হয়ে আসছে, সেটা আমার বাসায় সে দেয় নাই, সে ওইটা ওনার কাছেই রাখছে। এটা সম্পূর্ণ সে গোপন রাখছে, ঠিক আছে। গোপন রাখার কি আছে? আপনাদের তো সালিশের মধ্যেই ডিভোর্স হয়ে গেছে, কিন্তু কাগজ তো আমার বাসায় যায় নাই। তাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আমি এক বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করছি। বড় ভাই, আপনি তাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, তাকে জিজ্ঞেস করছি। সে কি বলেছে? সে বলছে না এটা হয় নাই। ওকে, আপনি হয় না এটাকে মেনে নিছেন না মানেন নাই? না, আমি মানি নাই। আপনি বলছেন ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, আমি বলছি ডিভোর্স হয়ে গেছে। ওকে, তারপর? কাজীকে দেখাইছি, তারপর হচ্ছে গিয়ে কয়েকজন যারা বুঝে এই সম্পর্কে তাদের দেখাইছে, তারা বলছে হ্যাঁ হয়ে গেছে। ওমানের থেকে সৌদি আরবের স্যালারিটা একটু বেশি, মানে বেতনটা একটু বেশি, তো ওই অনুযায়ী আমি আবার সৌদিতে ঢুকি। তারপর ওনার সাথে আমার 2022 সালে শুরুতেই শেষ। তো যেহেতু এখন আমার আর পিছু টান নাই, যেহেতু আমার সাথে তার সম্পর্ক নাই, যেহেতু আমার বাবা নাই, যেহেতু আমার মা আছে, আমার একটা বাচ্চা আছে, তো ফ্যামিলিতে আমি কিছু টাকা দিয়া সে টাকাগুলো আমি জমাইতাম এবং সেই টাকাগুলো জমাইতে আমার যখন 2 বছর পূরণ হয়ে যায়, তো তখন আমি বাংলাদেশে আসি। মেয়ের বয়স কত তখন? মেয়ের বয়স তখন 9 বছর। কত বছর রেখে গেছিলেন? মেয়েকে রেখে গেছিলাম 2.5 বছর। 9 বছরেও আপনাকে তেমন একটা কাছে পায় নাই? না, এই 9 বছরেও আমাকে কাছে পায় নাই। বাবার কাছ থেকেও বিচ্ছিন্ন ছিল এবং মায়ের কাছ থেকেও বিচ্ছিন্ন ছিল। আপনি 2 বছর পরে বাংলাদেশে আসলেন? হ্যাঁ, 2 বছর পর বাংলাদেশে আসছি। তখন আমার কাছে আমার অ্যাকাউন্টে 4 লাখ টাকা। আচ্ছা, আমার অ্যাকাউন্টে 4 লাখ টাকা। আমার আত্মীয় স্বজনের সমস্যা। কি সমস্যা? সমস্যা সবাইরই। এখন আমি বিদেশ থেকে আসছি, দেখা যেতেছে এর মেয়ে বিয়ে দিবে, হ্যাঁ আমার মামার মেয়ে বিয়ে দিবে, তখন আমার কাছে আসছে, তখন আমি তার কিছু টাকা দিই মামাকে। তারপরে হচ্ছে গিয়ে আমার ছোট বোনের আমি কিছু টাকা দিই। তারপরে হচ্ছে গিয়ে আমার একটা জায়গা ছিল আমার মার নামে, ওই জায়গাটা আমি রেজিস্ট্রেশন করার জন্য কিছু টাকা দিই। তো এভাবে করতে করতেই না আমার 4 লাখ টাকা শেষ। আমার 4 লাখ টাকার ভিতরে আমার আর কোনো টাকা নেই। হ্যাঁ, যাওয়ার জন্য আবার আমি উদ্যোগ নিই যে না, আবার 2 বছর থাকতে হবে। জ্বর নিয়েই আমি আবার বিদেশ যাই। হ্যাঁ, শরীর অসুস্থ নিয়ে আবার বিদেশ যাই। তো জ্বরটা হওয়ার পরে আমি ভালোভাবে সুস্থ না হয়ে আমি যাওয়ার কারণে আমি ওইখানে 3 মাস থাকা, মানে সৌদি আরবে 3 মাস ছিলাম। 3 মাসের সময় আমি আবার অসুস্থ হয়ে যাই। হ্যাঁ, অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি আবার ব্যাক আইসা পড়ি এই বাংলাদেশে আইসা পড়ি। এখন আমি পুরাই শূন্য। পুরাই শূন্য। আমি কারোর কাছ থেকে টাকা, যারা আমার কাছ থেকে টাকা নিচ্ছে তাদের কাছ থেকেও টাকা পাইতেছি না, এবং আমার নিজের কাছেও কোনো টাকা নাই, এবং
আমি এখন টোটালি জিরো। তো ঘুরা ফিরা যখন প্রবাসীদের একটা কথাই বলা হয় যে 6 বছর বিদেশ থাইকা কি করলি। প্রশ্নটা তো করাই উচিত, তাই না? এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা প্রবাসীদের একটাই প্রশ্ন। সংসারটা থাকলো না, বাচ্চা পাইলেন না, এক অর্থে বাচ্চা তার শৈশব হারালো, আপনিও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো বিদেশের মাটিতে হারালেন। পরবর্তীতে বিয়ে শাদী হয়েছে? না, এখনো বিয়ে শাদী করেননি। জি না। আপনার ডিভোর্স হয়ে গেল 2022 সালে, 3 বছর আপনি বিয়ে শাদী করেন। আপনার বয়স কত বলছিলেন? এখন বর্তমানে 26। বিয়ে শাদী করার ইচ্ছা আছে? এখন আমার কোনো ইচ্ছা নাই। কেন? ইচ্ছা নাই এখন, ইচ্ছা নাই এটাই যে এখন আরো সামনের দিকে যাইতে চাই। বাচ্চাটা বড় হয়েছে, বাচ্চাটা নিয়ে আমি থাকতে চাই, মাও আছে, আমার ফ্যামিলি। আপনার ছোট বোন? আমার ছোট বোন বিয়ে হয়ে গেছে। মানে আপনি, আপনার মা আর আপনার বাচ্চাটা নিয়ে একটা সংসার। কিভাবে চলে? এই যে আমি বিদেশ যাই, এই বিদেশ আবার মাঝে মাঝে চলে যান বিদেশে, এক বছর 2 বছর করে যান। বিদেশে চলে যাই। আমার যে বেতনটা এটা দুই ভাগে ভাগ করা হয়। একটা আমার অ্যাকাউন্টে থাকে, একটা ফ্যামিলির অ্যাকাউন্টে থাকে। মানে ফ্যামিলির জন্য আমি পাঠাই। আমার ফ্যামিলি, ঘর ভাড়া, আমার বাচ্চার খরচ। ঠিক আছে, বিস্তারিত না যাই, কিন্তু কথা হচ্ছে যে এভাবেই জীবন চলবে এখন। প্রবাসীদের এভাবেই জীবন যায়। আমি প্রবাস জীবনের গল্প আসলে মাত্র কয়েকটা এপিসোড করেছি, আপনারা জানেন, এবং এই গল্পগুলো আমি তুলে নিয়ে আসতে চাই। এবং সত্য কথা বলতে যেটা, যে এটার একটা অদ্ভুত সাড়াও পেয়েছি। বিশেষ করে আমি যখন প্রথম দিকে আপনাদেরকে জানিয়েছিলাম, প্রচুর মেইল এসেছিল। আবারও আহ্বান করছি, যারা প্রবাস জীবনের গল্পগুলো আমাদের এখানে বলতে চান, আমরা সেই গল্পগুলো তুলে নিয়ে আসতে চাই, বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে কী পরিমাণ কষ্ট, কী পরিমাণ শ্রম, কী পরিমাণ ত্যাগ এই সব ডলারের পেছনে থাকে, যে ডলারের উপরে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। এই মানুষদের গল্পগুলো একটু আপনাদের জানা উচিত। সোনি, আপনাকে ধন্যবাদ। আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আপনি আজকে এখানে দিলেন। আমি জানি আপনার পুরো গল্পটা এখানে উঠে আসেনি, খণ্ড খণ্ড করে এসছে আমাদের সময়ের সীমাবদ্ধতার কারণে। যতটুকু বলেছেন ততটুকু হয়তো আমি প্রেসাইজলি এডিট করে আরও কম করে প্রচার করব। কিন্তু আমার মনে হয় আপনার গল্প শুনে আমি যতটুকু বুঝেছি যে আপনার জীবনের সবচাইতে আনন্দের মুহূর্ত হবে যদি আপনার মেয়েটা মানুষের মতো মানুষ হয়।